রাজনৈতিক পট পরিবর্তনে প্রশস্ত হয়েছে জবাবদিহিমূলক সাংবাদিকতার পথ, কমেছে খবরদারি। বিশ্ব গণমাধ্যম সূচকেও অগ্রগতি, সুদিন ফেরার আশা সংস্কার কমিশনের। গণমাধ্যম শিল্পে যারা কাজ করেন, সাংবাদিক, মালিক, সম্পাদক, তাদের সবার উপরে আর সরকারের আন্তরিকতার উপরে। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, 1 মাসে 3 খুন, প্রায়ই ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি হয়েছে। সৈন ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের দিক থেকে আমরা এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে ধানের দর মন প্রতি কমেছে 150 থেকে 200 টাকা। সরবরাহের সাথে মজুদ বাড়লেও স্বস্তি নেই চালের খুচরা বাজারে। হবিগঞ্জের হাওড়াঞ্চলে 3 বছরে একটি বজ্রপাতও নিরোধ করতে পারেনি লাইটনিং অ্যারেস্টার। 15 জেলায় বসানো হয় এ যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। পরিধি কতটুকু জানি না, তবে ঠিক এই 1-150 ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে। পরিচালন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে খরচ কমলেও মোবাইল ইন্টারনেটে উচ্চ মূল্য ধরে রেখেছে অপারেটররা। দুষছে উচ্চ কর আরোপকে, ব্যবস্থা নিতে যাচ্ছে বিটিআরসি। দেশে আধুনিক ফিচার সহ নজর কাড়া অত্যাধুনিক গাড়ি সংযোজন করছে বাংলা কার্স। অর্ধেকেরও কম দামে মিলবে এসইউভি। অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এই ইন্ডাস্ট্রি। কিছু কিছু জিনিস আমার গভর্নমেন্টের কাছে চাইছি এবং ওটা যদি আমাকে অ্যাভেলেবল করে দেয়, আমি কিন্তু মধ্যবিত্তকারী কেন আপনার বাংলাদেশের ট্রান্সপোর্টেশন আমি হাফ করে দিতে পারবো। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ঝরল আরও 43 ফিলিস্তিনির প্রাণ। ভূমধ্যসাগরে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলায় নিন্দার ঝড়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রাজনৈতিক পট পরিবর্তনের পর জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ প্রশস্ত হয়েছে, কমেছে খবরদারি। যদিও পুরনো অভ্যস্ততার কারণে সেলফ সেন্সরশিপ বা চুপ থাকার নীতি অবলম্বন করছে কোনো কোনো প্রতিষ্ঠান। এরই মধ্যে স্বাধীন সাংবাদিকতা চর্চায় বেশ কিছু সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশার কথা, বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতার সূচকে গত বছরের তুলনায় 16 ধাপে গিয়েছে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন, মামলা হামলা বা গুমের আতঙ্ক, বছরের পর বছর চাপে ছিলেন গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ। আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। টানা 16 বছরের আওয়ামী লীগ সরকার বা দলীয় কর্তৃত্ববাদের জন্য কিছু সাংবাদিকের আনুগত্য বা প্রশংসা সূচক সাংবাদিকতাকেও দায়ী করেন কেউ কেউ। শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে দাম কেন। পট পরিবর্তন হয়েছে 5 আগস্ট। যাদের দোষারোপ করা হচ্ছে সেসব সাংবাদিকদের কেউ কেউ জেলে, কেউ বা আত্মগোপনে, আবার চাকরি হারিয়েছেন বড় একটি অংশ। অনেকেই মনে করেন এই পরিবর্তনে জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ কিছুটা হলেও খুলেছে। নতুন বাস্তবতায় আমরা কাজ করছি, নতুন বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জটা হয়তো বা সাময়িক এবং আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জটা কেটে যাবে। কোনো জায়গা থেকে ফোন আসবে কিনা বা হঠাৎ করে নিউজটা থেমে যাবে কিনা, সেই জায়গা থেকে একটু 5 আগস্টের পরে এটা কমে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমেছে নজরদারি, খবরদারি। তবুও প্রশ্ন উঠছে, কতটা অনুশীলন হচ্ছে জবাবদিহিতামূলক সাংবাদিকতা? দেখা যাচ্ছে অযৌক্তিক আক্রমণ, সংবাদ মাধ্যম ঘেরাওয়ের মতো উগ্র সংস্কৃতি। অজানা আশঙ্কায় কিছু কিছু প্রতিষ্ঠান অবলম্বন করছে সেলফ সেন্সরশিপ আর চুপ থাকার নীতি। কাজ করছে চাকুরিচ্যুতির ভয়। এক ধরনের শেকিনেস কিন্তু টিল কাজ করে যে ওই নিউজটা করব, তারা কি
অ্যাকসেপ্ট করবে বা তারা কি সেটা হজম করতে পারবে কিনা। আমরা ভয় ডরহীন একটা পরিবেশে কাজ করতে চাই, যেখানে সরকারের তরফ থেকেও যেমন নিয়ন্ত্রণ থাকবে না এবং বাইরের যে শক্তিগুলো রয়েছে যারা সরকারকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদের তরফ থেকেও কোনো ধরনের হুমকি থাকবে না। গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা চর্চায় নানা সুপারিশ এসেছে সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে। সাংবাদিকতার সুদিন ফিরবে আশাবাদী কমিশনের সদস্যরা। আমরা তো আশাবাদী। এখন তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের অংশীজনদের উপরে। গণমাধ্যম শিল্পে যারা কাজ করেন, সাংবাদিক, মালিক, সম্পাদক, তাদের সবার উপরে, আর সরকারের আন্তরিকতার উপরে। সবচাইতে বড় কথা, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো সময়ই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় 16 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 180টি দেশের মধ্যে এখন 149তম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে হেফাজতে ইসলাম। সেই সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সমাবেশ কটা নাগাদ শুরু হবে আর হেফাজতের নেতাকর্মীরা কি সমাবেশে আসছেন? নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার জন্য জেলার প্রতিনিধি হিসেবে একজন। রাব্বি, সমাবেশ কটা নাগাদ শুরু হতে পারে? বক্তব্য রাখার জন্য আমরা দেবাশিস, সমাবেশ আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি, তবে জাতীয় নেতৃবৃন্দ তারা কিন্তু সমাবেশেরই মধ্যে এসে পড়েছেন এবং ভোর থেকেই তারা আসা শুরু হয়েছে সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে সারা দেশ থেকে নেতা কর্মী, সেই সঙ্গে এই সংগঠনকে যারা ভালোবাসেন তারা আসছেন, সে আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু ছাত্র জনতা, সেই সাথে তৌহিদি জনতা, তাদের কিন্তু ঢল নেমেছে। সবাই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছে। 9টার মধ্যে সমাবেশ শুরু হবে এবং এরই মধ্যে আমরা দেখলাম যে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী তারা আসা শুরু করেছেন। মূলত আজকে তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে নারী সংস্কার কমিশন যে কমিশন প্রস্তাব করেছে সেই প্রস্তাবগুলো তারা বাতিলের দাবি জানিয়েছেন। আপনারা এই দাবিতে আজকে আপনার এখানে জড়ো হয়েছে? জি, আপনারা জানেন যে আপনার নারী সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, আপনার এটা যে সমস্ত যে সুপারিশ যেগুলো আছে বেশিরভাগই এগুলো সরাসরি কোরআন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। সেই হিসেবে আমরা দেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা কোনোভাবেই এটার সাথে আমরা একমত না। তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা হেফাজতে ইসলামের ডাকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এসেছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে এই যে বিতর্কিত নারী সংস্কার কমিশন, এই কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে এগুলো যেন দ্রুত বাতিল করে। আরেকটি বিষয়, আপনারা গণহত্যার বিচার চেয়েছেন, সেই সাথে আপনাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল গত 16 বছরে, সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি করেছেন। জি, অবশ্যই এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে অতি বিলম্বে একটি পদক্ষেপ নিতে হবে এবং তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের যে 2013 সালের যে শাপলা চত্বরে যে গণহত্যা চালা হয়েছে, এই গণহত্যার বিচার করতে হবে এবং এই যে আজকের যে সমাবেশ, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা মেসেজ। এটা এই যে এই নারী সংস্কার কমিশন, এগুলা ইসলাম বিদ্বেষী যে আইন চালু করার ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সারা সকল মুসলিম জনতা ঐক্যবদ্ধ। ধন্যবাদ। তারা যেমনটা বলছেন যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব বাতিলের তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে তাদের অনেক নেতাকর্মী এখনো যারা কারাগারে আছেন, মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন, সেই মামলাগুলো তারা প্রত্যাহারের দাবি করেছেন। সমাবেশ শুরু হবে আনুষ্ঠানিকভাবে 9টায়। নেতাকর্মীরা কিন্তু এখনো আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামছে না। নানা অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটছে হামলা, পাল্টা হামলার ঘটনা। গেল 1 মাসে 3টি হত্যাকাণ্ড হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে গেল সোমবার লাবিব নামে এক তরুণকে তুলে নেয়ার চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এ সময় বাধা দিতে গেলে গুলিতে প্রাণ যায় প্রতিবেশী শাকিলের। হামলাকারী ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। স্থানীয়রা বলছেন কিশোর গ্যাং সদস্য লাবিব সম্প্রতি দল পরিবর্তন করে, এতে ক্ষিপ্ত হয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমার বাড়ির জন্য বাধা দিয়ে পরে আমার বাইরে গুলি করছে, আমারও অস্ত্র দিয়ে বাড়ি গেছে। মার্ডারগুলো হচ্ছে এমন চাঁদাবাজি, তার সন্ত্রাসী, হাইজাকারি, চুরি হইতেছে, এগুলো সব কিশোর গ্যাংয়ের বাহিনী করতেছে। শুধু ছয়ানেই নয়, কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ উপজেলার রাজগঞ্জ, আলাইয়ারপুর ও আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দারা। চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, মাদক সেবন ও কারবারে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ হচ্ছে সদর, চাটখিল ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী এই ইউনিয়নগুলোতে। অস্ত্রগুলোর কারণে আজকে আমাদের ছয়ানি ইউনিয়নের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এখন পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই। এদেরকে যদি নির্মূল করা না হয় তাহলে ছয়ানিতে আমরা মনে হয় না আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো। অভিযোগ আছে কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই যে অস্ত্র থাকলে তার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা তারা ইউজ করতে চায়। তো আমাদের মতো আবার আমাদের সমাজে এই ধরনের কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা নিজেকে অবস্থান জানান দেওয়ার জন্য এদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকে। প্রশাসনের দিক থেকে আমরা এই মাদকের এবং কিশোর গ্যাং যারা আছে এদের ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আজ পর্যন্ত আদৌ আমরা দেখি নাই। তবে টহল বাড়ানো ও অস্ত্র উদ্ধার অভিযান সহ বিভিন্ন পদক্ষেপের কথা বলছে পুলিশ। এটা থানার থেকে বেশ দূরে, ওখানে আমাদের একটা ফাঁড়ি ক্যাম্প আছে। তারপরে আমরা নিয়মিত এই গত রমজান থেকে শুরু করে ওখানে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং অনেক কিশোর গ্যাং এবং অস্ত্রধারী বেশ কিছু গ্রেফতার আছে, ওখান থেকে আমাদের অস্ত্র উদ্ধারও আছে। গেল 1 মাসে বেগমগঞ্জে 3টি হত্যাকাণ্ড সহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভরা মৌসুমে চট্টগ্রামে বোরো ধানের সরবরাহ ও মজুদ বাড়লেও প্রভাব নেই খুচরা বাজারে। বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দরে। এই নিয়ে বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। অথচ চট্টগ্রামের পাহাড়তলিতে 1 সপ্তাহ ধরে সব মিল, আড়ত এবং পাইকারি বাজারে চালের দাম নিম্নমুখী। নতুন বোরো ধান আসতে শুরু করায় মিলে বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। আজ পড়ছে বাজারেও। সপ্তাহের ব্যবধানে মন প্রতি ধানের দাম কমেছে 150 থেকে 200 টাকা। ধানের যোগান বৃদ্ধি এবং দাম কমায় মিলগুলোও পর্যাপ্ত ধান সংগ্রহ করছে। চট্টগ্রামের পাহাড়তলির বেশিরভাগ মিল এবং আড়তে ধান চালের প্রচুর মজুত। যোগানও বেশি, মিল ফ্যাক্টরিও চলতেছে, তারপরে সরকারও এখানের মধ্যে ধান চাউল করতেছে, আবার বিদেশ থেকেও কিছু চাউল আমদানি করার কারণেও বাজারে অনেক প্রভাব পড়ছে। কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া যদি ফসলগুলো ঘরে ওঠে তাহলে আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে চাউলের বাজার আরও কমে আসবে। বোরো মৌসুমে ভালো উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধির প্রভাব পড়েছে পাইকারি বাজারে। মোটা সিদ্ধ চাল, বেতি আতপ, স্বর্ণা আতপ, এরি আতপ, গুটি স্বর্ণা ও নূরজাহান চালের দাম কমেছে বস্তা প্রতি 100 থেকে 250 টাকা পর্যন্ত। বস্তা প্রায় 100, 150, 200 টাকা করে কমে যাচ্ছে এবং 2-3টা আইটেম এখনো রয়েছে। এটা 1 সপ্তাহের ভিতরে এই চাউলটা কমবে। অলরেডি কমে গেছে, বস্তা প্রতি 100 টাকা, 150 টাকা। আশা করা যায় আরও কিছু কমবে, হয়তো আরও 2-3 টাকা করে কেজিতে কমবে। আগে ছিল 2400-2500, এখন সেই চাল এখন 2200, 2250, 200-300 টাকা করে বস্তাপতি কমছে। তবে খুচরা বাজারের চিত্র উল্টো। কমেনি দাম, এখনও বেশি দামে চিকন চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। কম দামি যেগুলো এগুলো কমছে, বেশ দামিগুলো তেমন কমে নাই। কম দামি চালগুলো একটু কম। আগে 2600 কিনতাম, এখন 2500 কিনতেছি বস্তা, তো 102 টাকা কমছে আর কি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ করবে হেফাজতে ইসলাম। সেখানে সহকর্মী রিয়াজ রায়হান আছেন। আমরা আরও খবর জানতে চাই সেখানকার। রিয়াজ, সমাবেশ স্থলে তো আপনি রয়েছেন, নেতা কর্মীদের সমাগম এই মুহূর্তে কেমন দেখছেন?
দেবাশিস, আনুষ্ঠানিক যে ঘোষণা, সেই আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী সমাবেশ শুরুর কথা সকাল 9টা থেকে। তার আগ থেকেই আমরা দেখেছি যে ভোর থেকে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী স্রোত নেমেছে এবং শুধু ঢাকা নয়, ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক যেভাবে পেরেছেন সেভাবে তারা এসেছেন এই সমাবেশস্থলে যোগ দিতে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন হেফাজতের নেতারা এবং তারা বলছেন যে 4টি যে দাবি রয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা এবং কমিশন বাতিল, সংবিধানের বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের যে গণহত্যার তাদের ভাষায় সেই গণহত্যার বিচার এবং ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে আজকের এই সমাবেশ। তো 4 দফা যে দাবি, সেই দাবিতে তারা দাবি সপক্ষে সকাল থেকে এখানে যে স্টেজ রয়েছে, যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে নেতাকর্মীরা ভাষণ দিতে শুরু করেছেন, বক্তব্য দিতে শুরু করেছেন এবং বিশেষ করে বিভিন্ন জেলা, উপজেলা, মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই পর্যায়ে বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যের মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে প্রায় 1 যুগ আগে, এখন থেকে 1 যুগ আগে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে যেভাবে হেফাজতের সমাবেশস্থলে হামলা করা হয়েছিল, সেই হামলা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, সেটির তারা নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন সেখানে বহু মানুষ হতাহত হয়েছে এবং সেই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার গত 13 বছরও হয়নি এবং গত 12 বছরও হয়নি এবং তারা যেটি বলছেন যে ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের খুব দ্রুত সময়ে বিচার নিশ্চিত করতে হবে, যারা অপরাধী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে এবং নারী কমিশনের যেসব প্রস্তাবনা কোরআন এবং সুন্নাহর সাথে বিরোধী বা সাংঘর্ষিক, সেসব প্রস্তাবনা বাতিল করতে হবে এবং তদুপরি নারী সংস্কার যে কমিশন, সেই কমিশনও তারা বাতিল করার জন্য দাবি জানাচ্ছেন এবং বলছেন যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যেটি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এবং ইসলামের সাথে সাংঘর্ষিক, সেটি যদি সেই ধরনের কোনো আইন পাশ করার চেষ্টা করা হয় তাহলে তারা প্রতিহত করার ঘোষণাও দিচ্ছেন এই মঞ্চ থেকে। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। হাওরে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক, মাঠে নামতে চান না অনেক কৃষকই, অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসিয়েছে লাইটনিং অ্যারেস্টার, কিন্তু সেগুলো সচল না অচল, আদৌ কাজ করে কিনা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা নেই তার সুনির্দিষ্ট তথ্য। হবিগঞ্জ থেকে প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। ভর দুপুরে হঠাৎ অন্ধকারে ঢাকা চারপাশ, বইছে ঝোড়ো হাওয়া, চমকাচ্ছে বিদ্যুৎ। কালবৈশাখের এমন দিনেই হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হয় ছোট 2 ভাই। টাটা পুইটা থাকা আমার উপরে টাস খাইয়া ওই আমার যে ভাইটার মৃত্যু হয়েছে, এই ভাইটার উপরে বাই গিয়া করে শেষ। এই বাচ্চারা আমি খার দাঁড়িয়ে দেওয়া যাই বা আমি লই যাই কোনানো, আমি খইবা দিয়ে কেন গিয়া কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন, এদের মধ্যে 55 জনই কৃষক। এখন হাওড়ে যেতেই ভয় পাচ্ছে অনেকে। মানুষ মরছে টাটা পরে, খেত যায় না, কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা যে এরাও যাইতে থাকে, এই খেত ডরাই যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় 33টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। এমপি সাহেবের যে পিএস ছিলেন, তাই এখানে একটা মাঠ আছে পানি শেষের, এই জায়গায় দেওয়া হয়েছে কি বিতলং আখড়া বানিয়াচং উপজেলা এগুলা তো সরকারি লোক যারা তাহে খালি হারার সেইফের লেগে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে, কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল কিংবা আদৌ কার্যকর কিনা তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। পরিধি কতটুকু জানি না, তবে ঠিক এই 1-150 ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি এসব যন্ত্র। বজ্র নিরোধের দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রকল্প বাস্তবায়ন হয়, বাজেটেও খরচ হয়, কিন্তু মাঠে কার্যকারিতা নেই। লাইটনিং অ্যারেস্টার ঘিরে যেন উঠেছে সেই প্রশ্ন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। রাজধানী খিলগাঁও আমতলা জামে মসজিদ এলাকায় 200 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ডিএসসিসি পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালনা করছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, অভিযান নিয়ে ডিএসসিসি কর্তৃপক্ষ কি বলছে? দেবাশিস, কিছুক্ষণ আগেই ডিএনসিসির যে প্রশাসক তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি এটি পরিদর্শন করছেন এবং তারা বিশেষভাবে যে সকল এলাকায় এই অপরিচ্ছন্ন রয়েছে এবং ডোবা রয়েছে সেই সব এলাকাতে কিন্তু তারা এই ধরনের অভিযান চালাচ্ছে। আপনাদের একটু দেখাতে চাই, এখন কিন্তু মশক নিধনের যে অভিযানটি সেটি কিন্তু চালানো হচ্ছে এবং তারা কিন্তু এখানে ওষুধ দিচ্ছে এবং এই মশক নিধনের যে ওষুধটি সেই ওষুধটি কিন্তু 3 দিন পর পর দিতে হয়। অর্থাৎ ডেঙ্গু মশার যে লার্ভা রয়েছে সেই লার্ভা কিন্তু প্রতি 3 দিন পর পর জন্মায় এবং সেটিকে নিধন করার জন্য 3 দিন পর পর ওষুধ দেওয়ার প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 200 জন পরিচ্ছন্নতা কর্মীর মাধ্যমে এই যে খালটি রয়েছে সেই খালটি পরিষ্কার করা হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই মশার ওষুধও দেওয়া হচ্ছে। এছাড়াও যদি বলতে চাই, প্রশাসক যেমনটি আমাদের জানালেন যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের উদ্যোগেই কিন্তু এই ধরনের সমস্যা থেকে সমাধান আসলে সম্ভব নয়। এর পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে এবং যার যার বাসার আঙিনা যদি তারা নিজেরাই পরিষ্কার করে তাহলে কিন্তু অনেকটাই এই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যিনি প্রশাসক রয়েছেন তার। এছাড়াও তিনি বলেন যে যেহেতু সামনেই বর্ষাকাল আসছে এবং সেই বর্ষাকালকে সামনে রেখেই কিন্তু তাদের এই উদ্যোগ। এই বর্ষাকালে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে থাকে, সেই পানি যেন আসলে জমে না থাকে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এবং এছাড়াও যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বাসার আশেপাশে এবং বাসায় যে ফুলের টব রয়েছে সেই টবগুলোতেও যেন পানি জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলছে। সব কিছু মিলিয়ে তারা এই মশক নিধন অভিযান কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকার করছে এবং পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে এই পরিচ্ছন্নতার পরেও তারা আসলে এটি তদারকি করে কিনা এবং তারা আমাদেরকে জানিয়েছেন এবং এটি তারা তদারকি করবে এবং ভবিষ্যতেও যেন এই ধরনের কার্যক্রম চলে, সচেতনামূলক কাজ চলে সেদিকেও তারা লক্ষ্য রাখবে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া 2 বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। রাত 2টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে তাদের দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ও তার মামা সাজিদুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফের জওয়ানরা। সীমান্তের এপারে টিকটক ভিডিও বানাতে গিয়েছিলেন দুজন। পরিচালনার বিভিন্ন স্তরে খরচ কমায় ফিক্সড ব্রডব্যান্ডের ইন্টারনেটে গতি বাড়িয়েছে আইএসপি, কিন্তু এখনও চড়া মূল্য ধরে রেখেছে মোবাইল অপারেটররা। এর জন্য উচ্চ কর এবং অতিরিক্ত সেবা পরিচালন ব্যয়কে দায়ী করছেন তারা। যদিও প্রযুক্তিবিদরা বলছেন সেবার খরচ কমে আসায় গ্রাহক প্রান্তে দামে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ আছে। ফিক্সড ব্রডব্যান্ডের পর এবার মোবাইল ইন্টারনেটের খরচ কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। ইন্টারনেটের দাম বৃদ্ধির জন্য অতিরিক্ত পরিচালন ব্যয়ের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার বাড়তি খরচকেই দায়ী করে আসছিল মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সম্প্রতি সরকারের নানা উদ্যোগে পরিচালন ব্যবস্থার বিভিন্ন প্রান্তে দাম কমানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পরিচালন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে খরচ কমলেও প্রশ্ন উঠেছে গ্রাহক প্রান্তে মোবাইল ইন্টারনেটের দাম কেন কমছে না। এর পেছনে সেবার উচ্চ কর আরোপকেই দুষছেন অপারেটররা। বলছেন ইন্টারনেট অবকাঠামোতে অতিরিক্ত স্তরভিত্তিক সেবার মাসুল গুনতে হচ্ছে গ্রাহকদের। ডাইরেক্টলি 39% হচ্ছে ট্যাক্স, সেই কস্টের ডাইরেক্টলি 10% হচ্ছে স্পেকট্রাম, এর বাইরে হচ্ছে আপনার রেভিনিউ শেয়ারিং এবং অন্যান্য ফিজ এবং চার্জেস।
এই জায়গাটাতেই কিন্তু প্রায় 50%-এর মতন আপনার কস্ট ইনভলভ। স্পেকট্রামের দাম কমাতে হবে, আমার ফিজ অ্যান্ড চার্জ কমাতে হবে, আমার ট্যাক্স কমাতে হবে, তাহলে আপনি একটা সিগনিফিক্যান্ট আপনি দেখবেন যে একটা রিডাকশন হয়েছে। 10% দাম কমেছে ব্যান্ডউইথের। সঞ্চালন ব্যবস্থায় এরই মধ্যে 15 থেকে 20% খরচ নামিয়ে আনার ঘোষণা দিয়েছে এনটিটিএন। সরবরাহ ব্যবস্থায় ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল সেবাতেও 10% বেশি খরচ হ্রাসের সুবিধা পাচ্ছেন মোবাইল অপারেটররা। এরপরও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমার কোনো যৌক্তিক কারণ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য এ খাতে কর হার পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। এই সরকারের বিবেচনা করা উচিত যে ট্যাক্সেশনের মাত্রাটা কত। একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে যে লাইসেন্সের হায়ারার্কিটাই কমিয়ে ফেলা। এটা কমিয়ে ফেলে যেটা হবে লেয়ার যত কমবে তত আসলে এই গ্রাহকের উপরে ট্যাক্সেশনের বার্ডেন কমবে, কস্ট ওভারহেড কমবে। সেটাও কিন্তু একটা পজিটিভ মুভ সরকারের পক্ষ থেকে। তো সেই জায়গায় ট্যাক্সেশন জায়গাটা সরকারের রিভিউ করা উচিত। 3 থেকে 4টি স্তরে ইন্টারনেটের মূল্য কমানো হয়েছে। মোবাইল অপারেটরদের ইতিমধ্যেই DWDM সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ইন্টারনেট কখনো একদম হয়ে যাবে, সহসা হয়ে যাবে না, কিন্তু দেশের এখনও 90% মানুষ মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করে, মোবাইল ব্রডব্যান্ড যেটাকে বলি, ওইটার প্রাইসও কমাতে হবে। সেটা নিয়েও আমরা কাজ করছি। সেটার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে মোবাইল কোম্পানি এবং ন্যাশনাল যারা ট্রান্সমিশন নেটওয়ার্ক দেয়, এদের মধ্যে যে একটা টানাপোড়েন আছে, এটা একটা বড় জায়গা। দাম না কমালেও সরকারের আহ্বানে সাড়া দিয়ে ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আইএসপিএবি এবং একটি মোবাইল অপারেটর। বিটিআরসির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস শেষে মোবাইল ইন্টারনেটের গ্রাহক 11,60,00,000 আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে 1,40,00,000-এ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশীয় ব্র্যান্ডের বাংলা কার্স তৈরি করছে ব্যক্তিগত গাড়ি। আমদানি করা প্রায় কোটি টাকার অন্য সব এসইউভির মতোই সব ফিচার, বিদেশি যন্ত্রাংশ আর প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব গাড়ি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাস, ভ্যান কিংবা ইলেকট্রিক বিভিন্ন ধরনের গাড়ি বাজারে এনেছে বাংলা কার্স। দেশীয় ব্র্যান্ডের গাড়ি প্রতিষ্ঠান বাংলা কার্স বিভিন্ন মডেল সংযোজন করছে 2020 সাল থেকে। বাণিজ্যিকভাবে এসইউভি সংযোজনের অংশ হিসেবে এবার তারা নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। বাজারে যেখানে এই ধরনের একটি গাড়ির দাম প্রায় কোটি টাকা, সেখানে অর্ধেকেরও কম দামে তার সংযোজন করে আসছে বাংলা কার্স। আধুনিক ফিচার আর নজর করা অত্যাধুনিক মডেলের গাড়ি এবার মধ্যবিত্ত শ্রেণীর হাতে তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি। সুলভ, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নতুন গাড়ির মডেলগুলো 10 থেকে 15 লাখ টাকায় নিয়ে আসতে চায় বাংলা কার্স। 7 সিটারের পরে আমাদের ডিএফএস গ্লোরিতে এখানে এলপিজিতে কনভার্টেবল, যেটা অন্যান্য গাড়ি করে কিনা জানি না, কিন্তু এটা রিকমেন্ডেড। কিন্তু আমাদের সামনে দুটো সিটি পাওয়ার, ড্রাইভিং সিটটা হলো 6 ওয়ে পাওয়ার আর এটা 4 ওয়ে পাওয়ার, ট্রিপটনিক গিয়ারবক্স, ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক, বিল্ট ইন ডিভিআর, 360 ক্যামেরা। গোয়াঞ্জো অটোমোবাইলস কর্পোরেশনের GS3 মডেলের গাড়িটা, এটা 2023 মডেলের। এটা হলো গিয়ে আমাদের টাইটান 2024 মডেল, 7 সিটেড গাড়ি, বিল্ট ইন নেভিগেশন, এসি, ডাবল ডুয়াল এনভায়রনমেন্ট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল সবই আছে। বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় বাংলা কার্স গ্রাহকদের কাছ থেকেও পাচ্ছে অভাবনীয় সাড়া। এখন সবগুলো প্রি বুকিংয়ে চলে যাচ্ছে। কাস্টমার যখনই ফোন দেয়, আমাদের টেকনিক্যাল যে টিমটা আছে, ইঞ্জিনিয়ার সহ কাস্টমারের কাছে চলে যায়। সেটা ঢাকাও হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাংলা কার্সের আছে অটোমোবাইলের বৈচিত্র্যময় সমাহার। প্রতিষ্ঠানের কর্ণধার বলছেন, অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আমাদের ভিশন কিন্তু আগেই ছিল, আমরা 8 থেকে 12 লক্ষ টাকায় আমরা গাড়িগুলো লঞ্চ করব। ছোট গাড়ি, ইভি গাড়ি অথবা ডিজেল গাড়ি। আমাদের আবার ইভি লাইনের ফ্যাক্টরি কাজ করতেছে আমরা এখন, হোপফুলি ভেরি সুন চালু হবে এবং এই বছরের মধ্যে আমরা চেষ্টা করতেছি 10 থেকে 15 লক্ষের মধ্যে আমরা একটা ছোট গাড়ি অ্যাভেলেবল করতে পারবো। নতুন যে আমরা লঞ্চ করছি টাইটান, এটা কিন্তু আপনার প্রাডো গাড়ির চেয়ে বড়। একটা প্রাডো গাড়ির দাম কত? 2 কোটির উপরে আপনার একটা প্রাডো গাড়ির দাম। সেটা তো কোটি কোটি টাকাই হলো। তো আমি কোটি কোটি টাকার গাড়ি তো আমি আপনার 70 লাখ টাকায় আমি দিয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমরা গভর্নমেন্টের কাছে চাইছি এবং ওটা যদি আমাকে অ্যাভেলেবল করে দেয়, আমি কিন্তু মধ্যবিত্ত গাড়ি কেন আপনার বাংলাদেশের ট্রান্সপোর্টেশন আমি হাফ করে দিতে পারবো। ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস এ জাম আমি হাফ করে দেওয়ার গ্যারান্টি আমি দিতে পারবো। গত কয়েক বছরে 1000 খানেকের বেশি গাড়ি গ্রাহকের হাতে তুলে দিয়েছে বাংলা কার্স। অটোমোবাইল শিল্পের প্রসার ঘটলে হোসেন গ্রুপের এই প্রতিষ্ঠানের অধীনে কর্মসংস্থান হবে অনেক মানুষের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 2 কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে। নদীর পাড় ভেঙে চলে এসেছে বাঁধ পর্যন্ত। নদীর গভীরতা বৃদ্ধি ও ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ইয়ার্ড। এই অবস্থায় পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা সেতুর ভাটিতে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের নিচের মাটি সরে সৃষ্টি হয়েছে গভীরতা, ফলে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। ভাঙনের হুমকিতে রয়েছে জাজিরা নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গল মাঝিরঘাট বাজার, আলমখার কান্দি, কালাইমোড়ল কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বসতবাড়ি। ছেলেমেয়েগুলো থাকি হে ওই বাঁধ ছুটে গেছে গা, মনে করেন থাকার আর কোনো আর কায়দা নাকি। বর্ষা আইতাছে, আমরা কেমনে থাকবো? আমাদের রাতে ঘুম নাই। নদীর প্রান্তে গেলে দেখা যায় প্রতিদিনই যে মাটির চূড়ণ ভেঙে পড়তেছে। সরকারের কাছে আকুল আবেদন করব যে এই বেড়িবাঁধটি যাতে শক্তিশালীভাবে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীরতার। বাকি অংশে দেখা দিয়েছে ভাঙন। টেকসই বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে সেহেতু, এবং বর্তমান যে প্রেক্ষাপট সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 2011-12 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। নানা সমস্যায় জর্জরিত মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক সহ জনবল সংকটে মিলছে না চিকিৎসা সেবা। আধুনিক সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ। এতে বিপাকে রোগী ও স্বজনরা। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা, জানা নেই কখন মিলবে চিকিৎসা সেবা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তি নিত্যসঙ্গী রোগী ও স্বজনদের। 2007 সালে 31 থেকে বাড়িয়ে 50 শয্যায় উন্নীত হয় হাসপাতাল, কিন্তু বাড়ানো হয়নি পর্যাপ্ত জনবল। 26 চিকিৎসকদের পদে আছেন মাত্র 8 জন। অন্যান্য 107 পদের মধ্যে 65টিই খালি। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও তা কাজে আসছে না। দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন, হয় না এক্সরেও। আমি আমার মেয়েদের দেখাতে জন্য আসছি শিশু ডাক্তারকে, শিশু ডাক্তার নেই। তারপরে আবার মেডিসিন দেখানোর জন্য আমার জন্য আসছি ঠান্ডা কাশির জন্য, ডাক্তার নেই। সমস্যায় চিকিৎসা হয় না, একটা ডাক্তার আছে কোনোরকম সে পরিচালনা করে। অথচ গাংনীর মানুষের স্বল্প খরচে চিকিৎসা সেবার ভরসাস্থল হাসপাতালটি। সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। জরুরি রোগীদের পাঠানো হয় জেলা শহরে। আমাদের এখানে যদি কোনো গুরুতর আঘাতপ্রাপ্ত রোগী আসে, সেই রোগীটা সাথে সাথে রেফার করে দেওয়া হয়, এখানে চিকিৎসা পায় না। আমরা যখনই আসি না কেন কোনো পেশেন্ট নিয়ে, তখন প্রচুর আমরা ভোগান্তিতে ভুগি, কারণ এখানে আসলে আমাদের বাইরে পাঠাই দেয়, বেশিরভাগ কুষ্টিয়াতে বা রাজশাহীতে পাঠাই দেয়। জনবল সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের। তারাও চান ভোগান্তির অবসানের। জনবল সংকটের কারণে আমাদের 1 মাস এক্সরে বিভাগ বন্ধ আছে, প্যাথোলজি বিভাগটা পুরোপুরি সচল আছে, এবং ইমার্জেন্সি অন্তঃবিভাগে সীমিত সংখ্যক ডক্টর নিয়ে আমরা যে সেবাটা প্রদান করে যাচ্ছি, এতে আমাদের ডক্টররা ক্লান্ত হয়ে পড়েছে। সব রকম সেবা দিতেই আমাদের হিমশিম খেতে হয়। কোনো রকমে আমরা এমার্জেন্সিটা, জরুরি রোগীরা যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে আমরা অন্তত পক্ষে খেয়াল রাখছি। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী। বহির্বিভাগে সেবা নেন কয়েকশো মানুষ। রাকিব সরকার, যমুনা নিউজ। নানা রঙের ঝলকানি আর রূপকথার চরিত্রগুলোকে যেন চোখের সামনে দেখা। রাজধানীর ধানমন্ডিতে ছোটদের জন্য চলছে এমনই এক চমকপ্রদ আসর। ধানমন্ডির অলিয়স প্রসেসে হচ্ছে ভিজুয়াল আর্ট এক্সিবিশন, যেখানে বইয়ের চরিত্রগুলোর প্রদর্শনীর পাশাপাশি শিশুদের জন্য রয়েছে বই তৈরি শেখার সুযোগও। দেয়ালে টাঙানো রং বেরঙের মজার সব ছবি, ঠিক যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে রূপকথার চরিত্রগুলো। ছবিগুলোর পাশে সারি সারি সাজানো ছোটদের মজার সব গল্পের বই। আর এইসব দেখে লক্ষ্মী ছানাদের আনন্দ যেন আর ধরে না।
শুক্রবার বিকেলে ধানমন্ডির অলিয়াস ফ্রসেসে ইকরিমিকরির আয়োজনে শুরু হয় ছোটদের জন্য ভিজুয়াল আর্ট এক্সিবিশন, যেখানে খুদে আগ্রহীদের নিয়ে হাজির অভিভাবকেরা। ছোটরা ঘুরে ঘুরে অবাক চোখে দেখে কল্পনার সেই রঙিন জগৎকে। প্রদর্শনীর এক পর্যায়ে শিশুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পাপেট শো দেখে। মজার অঙ্গভঙ্গি আর পুতুলের নাচ দেখে বড়রাও যেন ফিরে যান শৈশবে। আমার পছন্দ ওখানে ভালো লাগতেছে টাইগার, হাতি দেখেছি, বাঘ দেখেছি। এটা অ্যাকচুয়ালি বাবুর পাশাপাশি আমিও এনজয় করছি। তো আমরা ছোটবেলায় বইটাই পড়তাম। এই বইগুলো তোরা ওরকম ভাঁজ করা বাসায় খাটে মেঝেতে বসে পড়ে। এখন যখন ওই যে দেয়ালে বইটার ছবিটা আমি নিজেই দেখছি, আমার ছোট ছোট ছানাপোনাগুলো খুব খুশি। বাচ্চারা বুঝতে পারছে যে তাদের কাছে গল্প বইগুলো আসলে কেমন, হয়তো এখনো ফিরে গিয়ে আরেকটা গল্প বই নিতে চাইবে। আয়োজকরা বলছেন, মূলত বইয়ের রঙিন জগতের সাথে ছোটদের সেতু বন্ধন তৈরিতেই এই আয়োজন। শিশুরা যেন ছবির মাধ্যমে গল্প বলার ধরনকে বুঝতে ও শিখতে পারে, সেই চেষ্টাই করছেন তারা। আমাদের ইকরিমিকরির সমস্ত ভিজুয়াল স্টোরিগুলোকে আমরা প্রেজেন্ট করছি একটা জায়গায়, ওদের কাছে তুলে ধরছি যে আমরা কি করছি, কিভাবে করছি, যেন ওরা এটা জানতে পারে। আয়োজনটি চলবে 7 মে পর্যন্ত। পুরো প্রকল্পে শিশুদের নিজের লেখা গল্প পাঠ, গল্প বলা ও শোনার আসর এবং শিশুদের হাতে কলমে বই তৈরির সেশন সহ রয়েছে বিভিন্ন আয়োজন। দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত সাধারণের জন্য খোলা থাকবে আসরের দরজা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। চিলিতে তুলে নেওয়া হয়েছে সুনামি সতর্কতা, তবুও জানানো হয়েছে উপকূল ও সৈকত এলাকা এড়িয়ে চলার আহ্বান। শুক্রবার সকালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চিলি ও আর্জেন্টিনার উপকূলের কাছে আঘাত হানে 7.4 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এরপর সম্ভাব্য সুনামির আশঙ্কায় চিলির দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা। প্রায় 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। বাজানো হয় সতর্কতা সাইরেন, বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। আর্জেন্টিনার উশুইয়ার বিগল চ্যানেলেও অন্তত 3 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের নৌযান চলাচল। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো দেশেই ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গাজায় চূড়ান্ত বর্বরতার পরও অভিযানের পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। লাগাতার আগ্রাসনে শুক্রবার প্রাণহানির শিকার হয়েছে আরও 43 ফিলিস্তিনি। জাবালিয়ার উত্তরে ভয়াবহ হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে 5 জনের মরদেহ। শঙ্কা চাপা পড়ে আছেন আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই চলছে উদ্ধার অভিযান। গাজা সিটিতে হামলায় প্রাণ গেছে শিশুসহ 3 জনের, আহত বহু। এমন পরিস্থিতিতেই স্থল অভিযান বাড়ানোর পরিকল্পনা জানালো তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর সবগুলো রিজার্ভ ইউনিটকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। গাজায় 1.5 বছরের আগ্রাসনে নিহত হয়েছে 52,000-এর বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের অভুক্ত মারার নৃশংস পরিকল্পনায় আরবরা যখন নীরব, তখন ত্রাণ নিয়ে গাজায় যাচ্ছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি জাহাজ। এই মিশনে যোগ দেওয়ার কথা ছিল আলোচিত সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গেরও। পথেই ড্রোন হামলার শিকার হয় জাহাজটি। এই ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। অভিযোগের তীর স্বাভাবিকভাবেই ইসরায়েল ও এর মিত্র কোনো দেশের দিকেই। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। শুক্রবার প্রথম প্রহরে মাল্টার আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ দ্য কনসান্স। সে সময় জাহাজটিতে 30 জন মানবাধিকার কর্মী ছিলেন। মাল্টা থেকেও জাহাজে আরও যাত্রী ওঠার কথা ছিল, কিন্তু মাল্টা পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে 2 দফায় ড্রোন হামলার শিকার হয় দ্য কনসান্স। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বাধা ও কড়া নিরাপত্তার তোয়াক্কা না করে উপত্যকাটিতে খাবার ও অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়ার দুঃসাহসিক এই অভিযানের দায়িত্ব নিয়েছিল মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি। ড্রোন হামলায় ইঞ্জিনে আগুন ধরে মাঝসাগরে অচল হয়ে যায় জাহাজটি। যে কোনো সময় জাহাজ ডুবে যাওয়ার শঙ্কায় যাত্রীদের মাঝে ছড়ায় আতঙ্ক। এসওএস পাঠিয়ে যোগাযোগ করা হয় মাল্টা প্রশাসনের সাথে। এফএফসির তথ্য অনুযায়ী যাত্রীদের উদ্ধারে সাইপ্রাস থেকে ঘটনাস্থলে পৌঁছায় আরেকটি জাহাজ। সৌভাগ্যবশত সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই মিশনে ত্রাণ নিয়ে গাজা পৌঁছানোর কথা ছিল সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গেরও। A ship carrying humanitarian aid to
আমাদের পুরো পরিকল্পনা স্থগিত হয়ে গেছে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার জন্য একটি মানবিক করিডোর খোলার জন্য মানবাধিকার কর্মীদের সংগ্রাম কখনোই বন্ধ হবে না। আন্তর্জাতিক জলসীমার আইন লঙ্ঘন করে গাজায় ত্রাণবাহী জাহাজে হামলায় এফএফসি ও বিভিন্ন গণমাধ্যমের অভিযোগের তীর ইসরায়েলের দিকেই। দ্রুত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে জিজ্ঞাসাবাদ করার আহ্বান জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এর আগেও 2010 সালে ভূমধ্যসাগরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 6টি বেসামরিক জাহাজে তল্লাশি অভিযান চালিয়েছিল ইসরায়েল। প্রাণ হারিয়েছিল তুরস্কের মাভি মারমারা নামক জাহাজে থাকা 9 মানবাধিকার কর্মী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে মুসলিম বিশ্বের সহায়তা কামনা করেছে সিরিয়ার নাগরিকরা। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে দেশটির রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থান নিয়েছে আইডিএফ সেনারা। এ অবস্থায় গাজার মতো পরিস্থিতি তৈরির শঙ্কায় সিরীয়রা। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিভিন্ন স্থানে হামলা তো চলছেই, বোমা ছোড়া হচ্ছে রাজধানী দামেস্কেও। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদের খুব কাছেই এবার হামলা চালিয়েছে আইডিএফ। সম্প্রতি দামেস্কে দ্রুজ ও সুন্নি মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ উঠেছে। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার কথা বলে শুক্রবার দামেস্কে বোমা ছোড়ে ইসরায়েল। পাশাপাশি দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার অজুহাতে আরও কঠোর হামলার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে আইডিএফের স্থলসেনা। এমন পরিস্থিতিতে আতঙ্কে সিরিয়ার সাধারণ মানুষ। শঙ্কা, তাদের দেশও দখলের পায়তারা করছে তেল আবিব। বিভীষিকাময় এ পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ইরান, লেবানন, কাতার সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান তাদের। আমাদের এ যুদ্ধবিধ্বস্ত দেশে ইসরায়েলের বর্বরতা প্রতিহত করার মতো কোনো সামরিক ব্যবস্থা নেই, না আছে কোনো বিমান বা ক্ষেপণাস্ত্র। সিরিয়া এখন খুবই নাজুক। এই অবস্থায় আমাদের আরব ভাইদের কাছে যথাসাধ্য সহায়তা দিতে অনুরোধ জানাচ্ছি। আরব বিশ্বের সহায়তা না পেলে আমরা খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাব। সিরিয়ার উপর ইসরায়েলের এই নারকীয় আক্রমণ দেখেও বিশ্বের প্রভাবশালী আরব নেতারা চুপ করে আছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রশ্রয় পেয়ে বর্বর আচরণ করছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি সিরিয়ায় সুন্নি ও দ্রুজ বাসিন্দাদের মাঝে বেড়েই চলেছে সাম্প্রদায়িক দাঙ্গা। অস্থিতিশীল এ পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা সিরিয়ানদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মানসিক অবসাদ কাটাতে দেয়া হচ্ছে অ্যানিম্যাল থেরাপি। বিশেষ সেবা দিচ্ছে আলপাকা নামক মায়াবী সুন্দর এক প্রাণী। আয়ারল্যান্ডের নার্সিং হোম সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা গ্রহণ করছেন ব্যতিক্রমী চিকিৎসা। গাঢ় বাদামি বর্ণযুক্ত চোখের আলপাকারার পেয়েছে সার্টিফাইড থেরাপি প্রাণীর তকমা। আয়ারল্যান্ডের একটি ছোট্ট শহর নিউ টাউন মাউন্ট কেনেডি। শহরের একাংশে অবস্থিত স্থানীয় একটি নার্সিং হোমের করিডোরে হেঁটে বেড়াচ্ছে অদ্ভুত সুন্দর দুটি আলপাকা প্রাণী। প্রবীণদের শয়নকক্ষেও নিয়ে যাওয়া হচ্ছে তাদের। নার্সিং হোমে মায়াবী প্রাণী দুটোকে নিয়ে আসার কারণটা বেশ মজার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ডাউন সিনড্রোমের রোগীদের দেওয়া হয় বিশেষ আলপাকা থেরাপি। সার্টিফাইড থেরাপি প্রাণী হিসেবেও স্বীকৃতি পেয়েছে আলপাকা। দাবি, ক্লান্তি, অবসাদ এবং মানসিক অস্থিরতা থেকে ভুক্তভোগীদের কিছুটা স্বস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে এই প্রাণীগুলো। আলপাকাদের সাথে দেখা হওয়ার সাথে সাথে তারা প্রাণবন্ত হয়ে উঠেছিলেন। অনেক বয়স্ক ব্যক্তিরাই প্রথম জীবনে কৃষক ছিলেন বা গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন। তাদের স্মৃতি রোমন্থনের সুযোগ করে দিয়েছে অবুঝ প্রাণীগুলো। আমি এই থেরাপিটি সবার জন্য সুপারিশ করব। আলপাকা লালন পালনের পাশাপাশি স্থানীয় নার্সিং হোম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের স্কুলগুলোর সাথে বহুদিন ধরে কাজ করে আসছেন 64 বছর বয়সী আইরিশ কৃষক জো ফিলান। তার খামারে বর্তমানে 71টি আলপাকা রয়েছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের মন ভালো করার ক্ষমতা রয়েছে আলপাকার। ওদের বড় বড় ঘন বাদামি চোখের দিকে তাকালে প্রশান্তি পাওয়া যায়, মন শান্ত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলগুলোর সাথে আমরা কাজ করি। আলপাকাদের সাথে সময় কাটানোর পর শিশুদের মনোযোগ বৃদ্ধি পায়। লামা পাকোস প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আলপাকা। দক্ষিণ আমেরিকার পেরু, বলিভিয়া এবং চিলির কিছু অংশে এদের পাওয়া যায়। আলপাকাদের আমেরিকান ক্যামেলিডও বলা হয়ে থাকে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।